এই যে ৭ই মার্চ আমরা স্বীকার করি আর নাই করি, ৭ই মার্চটা সেই সময়কার বাংলাদেশের আহ জনগণের জন্য, বাংলাদেশ তো ছিল না, পূর্ব বাংলা জনগণের জন্য একটা মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এটাকে আমি আমি ভুলতে চাই না। আমার স্বাধীনতাকে আমি ভুলতে চাই না, আমি ৭১কে ভুলতে চাই না, আমার যুদ্ধকে, আমার শহীদকে, আমার মুক্তিযোদ্ধাকে আমি ভুলতে চাই না, এবং এই সাথে এইটাও আমি ভুলতে চাই না। ৭ই মার্চকে মানে বিএনপি ওন করে কিনা, যে ঐতিহাসিক যে ভাষণটি ছিল তার মধ্য দিয়ে তো পরোক্ষভাবে একটা দিক নির্দেশনা ছিল মুক্তি সংগ্রামের, যেটা আপনি নিজেই এর মধ্যে স্বীকার করেছেন। কিন্তু সেই বিএনপির সময় এই কাজগুলো ঘটছে বা ঘটলো, আমরা দেখি যেটা যে ক্ষমতা গ্রহণের পরপরই এই ধরনের ঘটনা আমাদেরকে প্রত্যক্ষ করতে হলো। ভাষণ চালানোর অভিযোগে কাউকে কাউকে আটক করা হলো, ৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অপরাধে ওইখান থেকে আটক করা হলো। এইগুলো কেন ঘটছে? দেখেন, বিএনপি এটা ওন করে কিনা, এটা ওন যে করে না এটাও তো বিএনপি আপনাকে বলে না। বিএনপি স্বাধীনতার, বিএনপির নেতা, অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি প্রথম দিন ঘোষণা দিয়েছিলেন আই মেজর আন্তর্জাতিক নারী দিবস, সেই জায়গা থেকেই আপনার কাছে প্রথমেই প্রশ্ন করতে চাই, যদিও আমরা অন্য কিছু বিষয় আলোচনা করব, তারপরও দিবসকে কেন্দ্র করে যদি প্রশ্ন করি যে গত ১ বছরে ধর্ষণের সংখ্যায় কেবলমাত্র বেড়েছে ২৭% ডক্টর ইউনূস সরকারের সময়, এবং যে নারী সমস্যা কমিশন গঠিত হয়েছিল একটা তুমুল মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে সেই নারী কমিশনের রিপোর্ট আমলে নিলই না ডক্টর ইউনূস সরকার। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস সরকার তুমুলভাবে মৌলবাদী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত ছিল বোধহয় এতগুলো যে কমিশন করা হলো তার মধ্যে নারী কমিশনের রিপোর্টটি তারা আমলেই নিল না? দেখেন, সরকার চাইলে অনেক কিছু করতে পারে, সরকার চায় নাই, সরকার মৌলবাদ দ্বারা পরিবেষ্টিত ছিল, এটা যেমন সত্য, ঠিক তেমন ওইটাকেও আমি ফেলে দিতে পারি না যে আবহমান কাল থেকে হয়ে আসছে, এটাকে কোনো মাইন্ডেই নেওয়া হয় না। মাইন্ডসেট তো অনেক দূরের কথা, মাইন্ডেই আনা হয় না। তো সেইখানে সরকারকে এমনি বাইরে থেকে যাই বোঝা যাক না, সরকার যে একটা মৌলবাদী গোষ্ঠীর দ্বারা পরিচালিত ছিল এটা কিন্তু এখন বলার অপেক্ষা রাখে না। যত রকম বাইরে যেটাই নিয়ে সমালোচনা হোক, তারা যেটাই আরেকটা নাটক মঞ্চস্থ করুক না কেন, তারা যে মৌলবাদ দ্বারা পরিবেষ্টিত ছিল এটা কিন্তু অনেকভাবে প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বিএনপির কথা কি বলবো? আপনি যেমন বলছিলেন যে আহ রাজনৈতিক দলগুলো এবার মাত্র ৩%, ৩.৫% বা কোনো কোনো রাজনৈতিক দল ১% আহ নারীদেরকে মনোনয়ন দেয়নি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে। বিএনপির প্রতি তো মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গিয়েছিল অনেক অনেক কারণে, কিন্তু আমরা দেখলাম যে নারীদের মূল্যায়নের ক্ষেত্র থেকে সেই বিএনপিও অনেকখানি পিছিয়ে পড়লো আগের তুলনায়। এটি কেন হলো? সেখানেও কি মৌলবাদী গোষ্ঠীর থাবা পড়েছে, নাকি সামগ্রিক রাজনৈতিক হিসেব নিকাশটা সেখানে বড় হয়ে দেখা দিয়েছে? আপনার মতো মানুষকেও আপনার মতো মানুষকেও মনোনয়ন দেওয়া হয়নি, তাই না? যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি হয়তো মনে করেছে কেউ তো দেয়ই নাই, আমি তো তাও কিছু দিলাম, সে হম হম। যেভাবেই হোক আমি তো দিলাম, কেউ তো দেয়ই নাই, এবং এটা নিয়ে ট্রান্সপারেন্সির কোনো সুযোগই নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনার এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা যদি থাকতো তাহলে এই অবস্থাটা হতো না। কেউ কাউকে, এখানে নেগেটিভ প্রতিযোগিতা এত বেশি যে আমার মনে হয় যে কেউ কেউ মনে করেছে আপনার মৌলবাদ, কিন্তু ৩০টা দল কোনো মনোনয়নই দেয় নাই নারীকে। ৩০টা দল মৌলবাদ আমি এটা বিশ্বাস করি না, কেউ এটাকে গুরুত্বই দেয় নাই আপনার। তো যেখানে গুরুত্ব না দেওয়া হয় সেখানে তো আসলে এটা নিয়ে আর কথা বলা যায় না। এই গুরুত্বটা কিভাবে বাড়ানো যায়, এই সরকারকে, আমরা তো আছি, আপনারা সাংবাদিকরা যদি আপনারা বলেন এই বিভিন্ন প্রশ্ন, মানে অথবা যদি আপনারা তাদের টার্গেটটা জানতে চান যে তারা কি করতে চায়, আসলে আজকে আপনার আমার সাথে না বসে আপনার সরকারি দলের কোনো একজন প্রভাবশালী নেতার সাথে বসা ভালো ছিল, দরকার ছিল। কারণ প্রভাবশালী নেতাটা যা বলতে পারবে, আমি তো সাফারার, আমি যা সাফার করি আমি সেটাই বলতে পারি।
এবং আমাদের জায়গাটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যে নারীরাই নারীদেরকে অ্যানিমি বানিয়ে রাখা হয়েছে। যেমন ধরেন আপনার মৌলবাদ গোষ্ঠীতে, মৌলবাদ সমাজে আপনার, আপনি জানো এখানে কেন মনোনয়ন দেওয়া হয়নি, প্রত্যেকটা নারী অকপটে বলছে যে আমরা এখনো তৈরি হয়ে উঠতে পারিনি, যোগ্য হয়ে উঠতে পারিনি। অথচ এরা কিন্তু বুয়েট, মেডিকেল, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো উন্নত জায়গায়, দেশে বিদেশে থেকে পড়ালেখা করে আসছে। আপনার যদি আপনি দেখেন এই সংসদে কত নতুন নতুন পুরুষ সংসদ সদস্য হয়েছে, তা এইটা নিজেকে তৈরি কিভাবে করে? ওই পুরুষ সংসদের চেয়ে কি এই নারীকে, ওই ওই পুরুষ সংসদ সদস্য যখন হয়নি তখন তাকে কিভাবে সে নিজেকে তৈরি করতে পারলো, অথচ আমরা পারলাম না? তো এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের এই জায়গাটায় দৃষ্টি দেওয়া খুবই জরুরি, যে আমরা আমরা কবে বড় হব। তো এইটা মৌলবাদরা বলতে পারে, কিন্তু যারা মৌলবাদ না তারাও যদি এখানে একই অবস্থায় থাকে তাহলে আমরা কোথায় যাব? বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানোকে কেন্দ্র করে বা 7 মার্চ উপলক্ষে ধানমন্ডিতে ফুল দিতে যাওয়াকে কেন্দ্র করে অনেক কিছু ঘটলো। আমাদের কিন্তু ধানমন্ডি 32 থেকে 4 জনকে আটক করা হলো। আহ ভাষণ বাজানোর জন্য 2 জনকে আটক করা হলো। আবার মব ক্রিয়েট করা হলো শাহবাগের সামনে, যেখানে একজন নারী, তিনি ছাত্রলীগের নন, তারপরেও তিনি বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন, সেখানে তার উপরে মব করা হলো, তাকে ধরে আবার থানায় দেওয়া হলো। এই সব যে বিষয়গুলো ঘটলো রোববার সারাদিন, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি একটু। এটা আসলে এক কথায় দুঃখজনক। আমি দুঃখজনক এই জন্য বলি, আহ, জেফারসন বলেছিলেন গণতন্ত্রের কথায় যে আমি তার কথার সাথে একমত নাও হতে পারি, কিন্তু তার মত প্রকাশের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তো এই যে রাজনীতি, আমি একটা রাজনীতি করি, আমি সেই রাজনৈতিক দলের অনেক কিছু, আমাদের সঙ্গেও অনেক কিছু করা হয়েছে অতীতে, কিন্তু আমরা তারপরেও মনে করি যে কোনো রাজনৈতিক দলের বেসিক স্ট্রাকচার থেকে তাকে দূরে সরানো ঠিক না। আর যে জিনিসটা যেটা ইতিহাসের সাথে সম্পৃক্ত, আমি কোনো ইতিহাসকে বিকৃত করতে চাই না, কোনো ইতিহাসকে না। ইতিহাস ইতিহাসের মতো, এখানে ভালো থাকলে ভালো থাকবে, মন্দ থাকলে মন্দ থাকবে। সেটাই, মন্দটা আমরা মনে করব বলেই আমাদের ফিউচার ভালো হবে। তো এই জন্য বলা হয় যে হে অতীত, তুমি গোপনে গোপনে কাজ করে যাও ভুবনে ভুবনে। তো এই যে 7ই মার্চ, আমরা স্বীকার করি আর নাই করি, 7ই মার্চটা সেই সময়কার বাংলাদেশের আহ জনগণের জন্য, বাংলাদেশ তো ছিল না, পূর্ব বাংলা জনগণের জন্য একটা মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এটাকে আমি আমি ভুলতে চাই না। আমার স্বাধীনতাকে আমি ভুলতে চাই না, আমি 71কে ভুলতে চাই না, আমার যুদ্ধকে, আমার শহীদকে, আমার মুক্তিযোদ্ধাকে আমি ভুলতে চাই না, এবং এই সাথে এইটাও আমি ভুলতে চাই না। 7 মার্চকে মানে বিএনপি ওন করে কিনা, যে ঐতিহাসিক যে ভাষণটি ছিল তার মধ্য দিয়ে তো পরোক্ষভাবে একটা দিক নির্দেশনা ছিল মুক্তি সংগ্রামের, যেটা আপনি নিজেই এর মধ্যে স্বীকার করেছেন। কিন্তু সেই বিএনপির সময় এই কাজগুলো ঘটছে বা ঘটলো, আমরা দেখি যেটা যে ক্ষমতা গ্রহণের পরপরই এই ধরনের ঘটনা আমাদেরকে প্রত্যক্ষ করতে হলো। ভাষণ চালানোর অভিযোগে কাউকে কাউকে আটক করা হলো, 32 নম্বরে ফুল দিতে যাওয়ার অপরাধে ওইখান থেকে আটক করা হলো। এইগুলো কেন ঘটছে? দেখেন, বিএনপি এটা ওন করে কিনা, এটা ওন যে করে না এটাও তো বিএনপি আপনাকে বলে না। বিএনপি স্বাধীনতার, বিএনপির নেতা, অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি প্রথম দিন ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলছি। পরের দিন উনি যখন বুঝলেন যে 1-2 দিন পর পর এই দেশে আর্মি কু হয়, সেনাবাহিনীর কু হয়, এটাকেও, যেহেতু আমি একজন সেনাবাহিনীর লোক, এটাকে কু হিসেবে চালিয়ে দিতে পারে পশ্চিম পাকিস্তানিরা, তখন উনি কিন্তু বলেছিলেন যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান সাহেব তখন রাজনীতি করতেন, উনি তখন আন্দোলন করেছেন। আন্দোলনটা ছিল আপনার দুই দেশের মধ্যে, যে যদি এটা না হয়, যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা ভাবে আমরা জিতেছি, সংসদ সদস্য হয়েছি,
আমাদের এখান থেকেই প্রধানমন্ত্রী নিয়োগ হবে, এবং এটা যদি না হয়, এটা না হলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো সেটার মধ্যে সম্পূর্ণরূপে আপনার যুদ্ধের কথা না থাকলেও ওইখানে আমার ডিমান্ড ছিল, এখনো সংসদ শুরু হয় নাই, এখনো আপনার যে শক্তিটা, জনগণের শক্তিটা, আপনার প্রয়োগের জায়গাটা, সংসদ না হলে শক্তিটা আপনার জনপ্রতিনিধি কিভাবে তার শক্তিটা প্রয়োগ করবে, সে সবকিছু মিলে এতগুলো মবের ভেতর থেকে এই এই 1.5 বছর যাবত মব চলছে, সেই মবগুলোর ভেতর থেকে হঠাৎ করে একদিনে একদম চুলচেরা হিসেবে বিচার করাটা বোধহয় ঠিক হবে না। তবে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি এই কয়েকদিনে যা যা দেখিয়েছেন, উনি কিন্তু মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই নীতিতে উনি ওনাকে নিয়োগ করেছেন। এবং এই নীতিটার সঙ্গে কিন্তু আইনের শাসন, এটা কিন্তু যায়, আইনের শাসনটা যায় বলে আমরা মনে হয় যে আমাদেরকে একটু সময় দেন, অবশ্যই অনেক কিছুই হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেক কিছুর জন্যই অনেক সময়ের প্রয়োজন হয় না নিরুপা চৌধুরী মনি। আমি যদি সাংবাদিক আনিস আলমগীর কথা বলি, তিনি প্রায় 3 মাস হয়ে গেলেন কারাগারে বন্দী রয়েছেন। তার একটি মামলায় জামিন হলো 5 মার্চ, আর একটি মামলা দুদকের মামলা, সেটি জামিন হলো না। এবং নিম্ন আদালত যে এখনো পর্যন্ত নির্বাহী বিভাগের অধীনে, সরকারের অধীনে, এটা আমরা সবাই জানি, এটি ওপেন সিক্রেট। আইনমন্ত্রীরা বা সরকার যেভাবে চালাতে বলে, নিম্ন আদালতের বিচারকরা সেভাবেই চালান। আহ আনিস আনিস আলমগীরের জামিনটা কেন দেওয়া হচ্ছে না? তাহলে ডক্টর ইউনূস সরকার যে জঙ্গিবাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পরিচালিত হচ্ছিল, সেই আক্রোশের মাধ্যমে আমাকে কিংবা আনিস আলমগীরের মতো মানুষদেরকে জেলে রাখা হয়েছে বা এখন হচ্ছে, তারই ধারাবাহিকতা এখনো চলছে, আমরা কি তেমনটাই ধরে নেব? দেখেন, আপনি যা বলেছেন, আমার যদি ভুল না হয়, অনেক অনেকগুলো আমি খোঁজ নিয়েছি, অনেকগুলো আওয়ামী লীগের নেতাদের অনেক জামিন হয়েছে ইতিমধ্যে, হ্যাঁ। জামিন হয়েছে, জামিন হচ্ছে, এটা একটা ধারাবাহিকতা রক্ষা করে হচ্ছে। আপনার আনিস আলমগীরের মামলার মেরিটটা কি কি সেটা দেখে তারও জামিন হবে না এটা আমি বলতে পারি না, তারও জামিন হবে এইটাই আমি বলতে চাই। তারও জামিন হবে, আমি মনে করি ওয়েট অ্যান্ড সি। এখনো একটা মাসও যায় নাই, 12 তারিখে দায়িত্ব ইলেকশন হয়েছে, 17 তারিখে দায়িত্ব নেওয়া হয়েছে, এখন আজকে হলো গিয়া 7-8 তারিখ। সো আপনারা একটু সময় দেন, নিশ্চয়ই বিএনপি ইনশাল্লাহ ভালো যা করবে ভালোর জন্যই করবে, ভালো কিছুই করবে। আমি আপনার সঙ্গে একমত। আপনি যেমনটা আশাবাদের কথা শোনাচ্ছেন, আমরা তাতে আশাবাদী হতে চাই। কিন্তু কথা হচ্ছে যে বিএনপি 3 সপ্তাহ এলো সরকার গঠন করেছে, কিছু মামলা স্পেশালি দেখা উচিত। আনিস আলমগীরের বিষয়টা সবাই জানি আমরা, সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক শাহরিয়ার কবির বলি, আমরা অন্যান্য সাংবাদিকদের কথা বলি, তারাও তো বছরের পর বছর আছে। অপরাধ করলে অবশ্যই তার শাস্তি হবে প্রমাণ সাপেক্ষে, কিন্তু জামিন পাওয়ার অধিকার তো মানুষের রয়েছে। এবং জামিনের ক্ষেত্রে যেমন সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা বলতেন, জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে না, এক ধরনের পরোক্ষ হুমকি বিচারকদের উপরে। তাহলে এখন কেন জামিন মানুষ পাবে না? আমাদের তো বিচার করতে সমস্যা নাই, অপরাধী হলে বিচার করুক, কিন্তু জামিনটা কেন হবে না? এবং সাংবাদিক আনিস আলমগীর বিষয়ে আপনি একটা জিনিস আমি আবারও বলছি, মামলার মেরিট অনুযায়ী বিচারগুলো হবে, জামিনটা হবে। জামিন, এটা তো জামিনযোগ্য অপরাধ, অপরাধ কিনা সেটা বিচার হবে, আদালত করবে। তো সেইখানে আমি মনে করি যে উনি জামিন পাওয়ার যোগ্য, জামিন পেয়ে যাবেন। এবং আপনি নিজে জানেন যে যাদের সাথে বিরোধী দল, তারা যে সরকারের সাথে কি আচরণ করছে ইতিমধ্যে আপনি জেনে গেছেন। তো এই যে একটা আন্দোলন শুরু হোক অঙ্কুরেই, আমরা কিন্তু এটা চাই না। আমরা চাই দেশটা আগে সাধারণভাবে খুব, এবং আপনি আরেকটা সমস্যা যে রাষ্ট্রীয় দায়িত্ব হাতে নেওয়ার পরেই আজকে প্রধানমন্ত্রীর আপনার আরেকটা বড় চ্যালেঞ্জ, হঠাৎ করে যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে, বৈষয়িক যুদ্ধ। এই যে যুদ্ধের মোকাবেলার জন্য তেল সংকট, কত কিছু সংকট হতে পারে, সেটাও একটা ব্যাপার, যে কারণে আপনাদেরকে অবশ্যই 1 মাস 2 মাস 3 মাস আপনাদেরকে খুব সফটলি হ্যান্ডেলিং করার জন্য আমি রিকোয়েস্ট করব, এটাই আমার বলা। আমরাও চাচ্ছিলাম না সরকারের কোনো ধরনের সমালোচনা আমরা এখন থেকে শুরু করে দিই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যাদের কিছু কিছু সিমটম আমাদের সামনে
উপস্থিত হচ্ছে, তাতে একটু আমরা প্রশ্ন না করে পারছি না। এবং শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন সেই 7 মার্চ পর্যন্ত বলি। তাহলে ধানমন্ডি 32 নম্বর থেকে 32 নম্বর কেউ গেলে যেমন তার উপরে মব হচ্ছিল, আটক করা হচ্ছিল, আমরা ইউনূস সরকারের 1.5 বছর রেখেছি, এখনো কেন সেটি করবে? কেউ তো শ্রদ্ধা জানাতে যেতেই পারে, তাই না? তাহলে তাদের কেন আটক করা হলো? সেখানে মহিলা সহ 4 জনকে আটক করা হলো, এটি কেন? কি দরকার ছিল? আমি এটির জন্য কি সময় প্রশ্নটা প্রয়োজন? আরেকবার করলে ভালো হয়, আমি বুঝতে পারি আমি নাই। বলছি আমি বলছি আমি আমরা আপনার কথাতেই আস্থা রাখতে চাই যে সময় দেওয়া প্রয়োজন, কিন্তু 32 নম্বরে কিছু করতে গেলে আটক করা হচ্ছিল ইউনূস সরকারের 1.5 বছরে। 32 নম্বরে কেউ শ্রদ্ধা জানাতে গেলে তার উপরে মব করা হচ্ছিল। একই জিনিস আমরা সেই 32 নম্বরে আবারও দেখলাম। 7 মার্চে শ্রদ্ধা জানাতে গিয়ে একজন নারী সহ 4 জনকে আটক করা হলো। এটির জন্য কি কোনো সরকারকে সময় দেওয়া দরকার? মানে এটা তো সিদ্ধান্তের আমি বিষয় যে আমি মনে করি আমি মনে করি যে যেহেতু মাসটা রমজানের, অনেক কিছুই অনেক সমস্যায় আছে, আমি মনে করি আপনাকে অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করব। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু না কিছু একটা আপনি উপর থেকে, সরকার থেকে শুনতে পাবেন বা দেখতে পারবেন, এটা আমি মনে করি। একটা রুলিং তো অবশ্যই হবে কিছু না কিছু। জি, অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী মনি, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ডক্টর, আপনারা যারা শুনছিলেন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।